হ্যালো স্টুডেন্ট, আজ আমরা হায়ার পারচেজ অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম সম্পর্কে আলোচনা করতে চলেছি। এই চ্যাপ্টারটার উপরে 8 নম্বর আছে। আজকে আমরা ইন্ট্রোডাকশান করব। তোমরা ইন্ট্রোডাকশানটা মন দিয়ে শোনো। আমার মনে হয় ইন্ট্রোডাকশান বা আমার এই ওরিয়েন্টেশন কথা শুনলে, লেকচার শুনলে তোমাদের হায়ার পারচেজ সম্পর্কে অনেকটা ধ্যান ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং অঙ্কও তোমাদের অনেক বেশি সহজ এবং সচ্ছলভাবে তোমরা করতে পারবে, স্বচ্ছন্দভাবে তোমরা করতে পারবে। এই হায়ার পারচেজ এবং ইনস্টলমেন্ট সিস্টেম এই সম্পর্কে আমাদের সাধারণ মানুষের সহজেই একটা ধ্যান ধারণা আছে। হয়তো তাদের ক্লিয়ার ধ্যান ধারণা নেই, কিন্তু ধ্যান ধারণা প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু আছে। আমরা যারা মার্কেটে যাই এবং বিভিন্ন জিনিসপত্র কিনে দেখবে আমাদের মধ্যে অনেকেই আমরা দোকানে গিয়ে আমাদের পছন্দ মতো কিছু অ্যাসেট যখন কিনি, তখন দোকানদারকে আমরা বলি যে আমি এখন কিছু টাকা পেমেন্ট করছি, পরে আমি ইনস্টলমেন্টে পেমেন্ট করব। এই যে কথাটা বলে আমরা দোকান থেকে মাল কিনে নিয়ে আসি, এটাকেই আমরা আমাদের অ্যাকাউন্টসের ভাষায় হায়ার পারচেজ বা ইনস্টলমেন্ট সিস্টেম বলে থাকি। হায়ার পারচেজ এবং ইনস্টলমেন্টের মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? আমরা যখন মাল কিনছি তখন আমরা দোকানদারকে একটা মিনিমাম পেমেন্ট করছি। পেমেন্টের পরে আমরা বিভিন্ন সেই মালটার যা দাম ধার্য হয়েছে ইনস্টলমেন্টে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইনস্টলমেন্টে পেমেন্ট করে যাচ্ছি। এটা হায়ার পারচেজ সিস্টেমেই নেই আর ইনস্টলমেন্ট সিস্টেমেই নেই। প্রত্যেকটা ক্ষেত্রেই একই টেকনিক, কিন্তু সূক্ষ্ম ডিফারেন্সটা কি হলো? সূক্ষ্ম ডিফারেন্সটা হচ্ছে যে হায়ার পারচেজ সিস্টেমের ক্ষেত্রে বলা হয়েছে তুমি যতক্ষণ পর্যন্ত না পুরো মালটার ইনস্টলমেন্ট কমপ্লিট করতে পারছো, ধরা যাক আবার 4টে ইনস্টলমেন্ট বা 5টা ইনস্টলমেন্ট দিলে আমার পুরো দাম কমপ্লিট হয়ে যাবে, সেটা আমি যতক্ষণ পর্যন্ত না লাস্ট ইনস্টলমেন্ট পেমেন্ট করতে পারছি ততক্ষণ পর্যন্ত ওই মালটা কিন্তু আইনত দোকানদারেরই থাকবে। যে কিনছে মালটা তার থাকবে না, সে কেবলমাত্র ওই মালটা পেমেন্ট করে বাড়িতে নিয়ে আসবে, বাড়িতে নিয়ে এসে সে কনজিউম করবে, মানে ভোগ করবে, কিন্তু মালটার মালিক কিন্তু দোকানদার। এবার তাকে বিভিন্ন সময়, নির্দিষ্ট যে সময় রয়েছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী তাকে ইনস্টলমেন্টগুলো পেমেন্ট করে করে যেতে হবে। এখানে যেহেতু দ্রব্যটা বা মালটার বা প্রোডাক্টটার বা অ্যাসেটটার মালিক দোকানদার, এখানে দোকানদারের উপর একটা রাইট আছে। দোকানদারের রাইটটা কি না, যদি যে ভদ্রলোক কিনেছেন তিনি যদি কোনো ইনস্টলমেন্ট পেমেন্ট ফেল মেরে থাকেন, তাহলে দোকানদার কোনো রকম কোর্ট কেস কাচারি না করে এসে তার থেকে ওই প্রোডাক্টটা তুলে নিয়ে চলে যেতে পারবেন। এক্ষেত্রে তুলে নিয়ে চলে গেলেও তার আগে যে সমস্ত পেমেন্ট অলরেডি পারচেজার করেছেন তার একটা পয়সাও পারচেজারকে পেমেন্ট করবে না, সে মালটা কিন্তু তুলে নিয়ে চলে যাবে, কারণ মালটার মালিক হচ্ছেন দোকানদার। এখানে এটাই হচ্ছে হায়ার পারচেজের সিস্টেম। কিন্তু ইনস্টলমেন্টের সিস্টেম হচ্ছে যখনই তুমি ফার্স্ট পেমেন্ট করে মালটা তুমি তোমার বাড়িতে নিয়ে চলে এলে, তখন সঙ্গে সঙ্গে ওই মালটার মালিক তোমার হয়ে গেল। যেহেতু মালটার মালিক তুমি হয়ে গেলে, তখন দোকানদার আর ইচ্ছা করলে তোমার বাড়ি থেকে বা তোমার কাছ থেকে ওই মালটা উঠিয়ে নিয়ে যেতে পারবে না। তুমি তোমার প্রয়োজন মনে করলে ওই মালটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিক্রি করতে পারবে। কিন্তু হায়ার পারচেজের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মালটার টাইটেল তোমার না হচ্ছে, মানে মালটার মালিকানা সত্ত্ব তোমার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি পেমেন্ট করতে পারবে না, অন্য কাউকে বিক্রি করতে পারবে না। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন তুমি দোকান থেকে মালটা কিনতে যাচ্ছ তখন তোমাকে ইনিশিয়ালি একটা পেমেন্ট করতে হয়। এই যে পেমেন্টটার কথা বলা হয়েছে, এই পেমেন্টটাকে
আমাদের অ্যাকাউন্টসের ভাষায় বলা হয় যে ক্যাশ ডাউন পেমেন্ট, অথবা এটাকে শুধুমাত্র ডাউন পেমেন্ট, অথবা ইনিশিয়াল পেমেন্ট, অথবা শুধু ডিপোজিট বলা হয়ে থাকে। এরপরে আমরা যে সমস্ত ইনস্টলমেন্ট পেমেন্ট করব, মনে রেখে দাও সেই প্রত্যেকটা ইনস্টলমেন্টের মধ্যে একটা ইন্টারেস্ট চার্জ হয়ে থাকে। যখনই আমরা সেই পেমেন্টটা করব, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে সেই পেমেন্টের মধ্যে কতখানি আসল আছে, কতখানি ইন্টারেস্ট আছে, এটাকে আমরা অ্যানালিসিস করে বা ক্যালকুলেশন করে সেগ্রিগেশন করতে হবে। তারপরে অঙ্কটা শুরু করতে হবে। অর্থাৎ হায়ার পারচেজ আর ইনস্টলমেন্টের মধ্যে শুধু মালিকানা সত্ত্বের ডিফারেন্স রয়েছে, আর অন্য কোনো ডিফারেন্স নেই। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দুটো ক্ষেত্রেই সেম, একদম কোনো রকম পার্থক্য নেই। আমি এখানে হায়ার পারচেজ সম্পর্কে তোমাদেরকে সংক্ষেপে একটা কথা লিখেছি। দেখো, একটা ছোট্ট অঙ্ক নিয়েছে। অঙ্কটার মধ্যে লেখা আছে একটা অ্যাসেটের ক্যাশ ডাউন প্রাইস, মানে ক্যাশ প্রাইস হচ্ছে 29,800, এর মধ্যে 5% করে ইন্টারেস্ট রয়েছে পার অ্যানাম, এবং আমাদের 4টে অ্যানুয়াল ইনস্টলমেন্ট 8,000 টাকা করে পেমেন্ট করতে হবে। এই 8,000 টাকা অ্যানুয়াল ইনস্টলমেন্টের মধ্যে ইন্টারেস্ট ঢোকানো রয়েছে। কিভাবে কোন কোন ইনস্টলমেন্টে কত কত ইন্টারেস্ট রয়েছে সেই ক্যালকুলেশনটা আমি করছি। দেখো, একদম শুরুতেই আমি লিখেছি ক্যাশ ডাউন প্রাইস। এই ক্যাশ ডাউন প্রাইস মানে হচ্ছে ক্যাশ প্রাইস, যেটা হচ্ছে 29,800 টাকা। আমরা শুরুতেই একদম ইমিডিয়েট লেস ডাউন পেমেন্ট আমরা করেছি 8,000 টাকা। একদম শুরুতেই ডাউন পেমেন্ট 8,000 করার পর আমাদের হাতে টাকা থাকছে 21,800 টাকা। এই যে 8,000 টাকা পেমেন্ট করলাম একদম শুরুতেই, এর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। এই টাকাটা পুরোপুরি আমরা অ্যাসেটের জন্য বা ক্যাপিটালের জন্য পেমেন্ট করেছি। এরপর সেকেন্ড টাইমে আমরা পেমেন্ট করব 8,000 টাকা, কিন্তু যখনই আমরা পেমেন্ট করতে যাব 1 বছর পরে, তখনই আমরা 5% হারে যে টাকাটা ডিউ রয়েছে তার উপরে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে যোগ করে নেব। অর্থাৎ অ্যাড ইন্টারেস্ট, এর 5% ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। তোমরা করে দেখবে, হবে 1,090। এই 1,090 টাকা ইন্টারেস্ট এর সাথে অ্যাড করলে ফিগার দাঁড়াচ্ছে 22,890। এই 22,890-এর মধ্যে আমরা পেমেন্ট করব ইনস্টলমেন্ট একদম প্রথম বছরের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার। 8,000 টাকা পেমেন্ট করলাম। এই যে 8,000 টাকা পেমেন্ট করলাম, এই 8,000 টাকার মধ্যে ইন্টারেস্ট আছে 1,090 টাকা। 8,000 থেকে 1,090 মাইনাস করলে 6,910 টাকা আমরা পেমেন্ট করেছি ওই অ্যাসেটটার আসল ভ্যালুর জন্য। অর্থাৎ ক্যাপিটাল বলতে পারো বা ক্যাশ প্রাইস বলতে পারো বা আসল বলতে পারো, যাই বলো না কেন, এই 8,000-এর মধ্যে ইন্টারেস্ট আছে 1,090 আর বাকি আছে 6,190 টাকা, যেটা হচ্ছে অ্যাসেট ভ্যালু। এরপর আমরা সেকেন্ড টাইম যখন পেমেন্ট করতে যাব, মানে সেকেন্ড ইয়ারের শেষে, তখন আমাদেরকে আবার অ্যাড করতে হবে ইন্টারেস্ট। ওই 5% হারে যা হচ্ছে, এই 22,000 থেকে 8,000 বাদ দিলে হচ্ছে 14,890 টাকা। এই 14,890-এর 5% ইন্টারেস্ট ক্যালকুলেশন করলে হচ্ছে 745 টাকা। 745 টাকা যোগ করলে হচ্ছে 15,635 টাকা। এরপর আমরা পেমেন্ট করছি মাইনাস ইনস্টলমেন্ট
অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার 8,000 টাকা আমরা পেমেন্ট করব। 8,000 টাকা পেমেন্ট করার পর আমাদের বাকি থাকবে 7,635 টাকা। এই যে 8,000 টাকা পেমেন্ট করলাম, এই 8,000 টাকার মধ্যে 745 টাকা আছে ইন্টারেস্ট, আর বাকি টাকাটা আছে আসল, যেটার পরিমাণ হচ্ছে 7,255। ঠিক আমরা থার্ড ইয়ারের শেষে আবার যখন ইনস্টলমেন্ট পেমেন্ট করতে যাব, থার্ড ইয়ারের শেষে যখন ইনস্টলমেন্ট পেমেন্ট করতে যাব, তখন আমাদেরকে আবার থার্ড ইয়ারের ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। একটা ইন্টারেস্ট কিছু হবে, হয়ে দেখা যাবে সেটা হবে 8,000 টাকা। সেই 8,000 টাকার মধ্যে আমরা লাস্ট পেমেন্ট করে দেবো লেস ইনস্টলমেন্ট অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার 8,000 টাকা। এটা পেমেন্ট করে দেওয়ার পর এই পেমেন্টের মধ্যে কতটা ইন্টারেস্ট আছে দেখব, আর কতটা ক্যাপিটাল ভ্যালু আছে সেটা দেখব। এখন কথা হচ্ছে এই জায়গার ফিগারটা একেবারে যদি এর 5% করি, দেখা যাবে এইটা এবং ইন্টারেস্টটা যোগ করলে 8,000 হবে না। তাই এই জায়গাটা ব্যালেন্সিং ফিগার করতে হবে। ব্যালেন্সিং ফিগার করলে দেখা যাবে 365 টাকা। এটা ব্যালেন্সিং ফিগার, এটা ব্যালেন্সিং ফিগার। একেবারে 5% করলে মিলবে না। 8,000 টাকায় এর সাথে 365 টাকা ইন্টারেস্ট যোগ করে 8,000 হলো। 8,000-এর মধ্যে 8,000 টাকা ইনস্টলমেন্ট পেমেন্ট করে দিলাম। এই 8,000-এর মধ্যে 365 টাকা হচ্ছে ইন্টারেস্ট, আর বাকি 7,631 টাকা হচ্ছে আমার ক্যাপিটাল। এবার প্লেন যোগ করে দাও। দেখো টোটাল ইন্টারেস্ট দিয়েছি 2,200 টাকা, আর আমার ক্যাপিটাল ভ্যালু হচ্ছে 29,800 টাকা। বিভিন্ন সময় আমরা যে পেমেন্ট করছি, পেমেন্টের মধ্যে কত ইন্টারেস্ট আছে, কত ক্যাপিটাল আছে, সেটা আমি এখানে সংক্ষেপে করে দেখালাম। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট যেটা একটুখানি আগে করলাম, ওটাই আমি অন্য রকমভাবে অল্টারনেটিভ ওয়েতে করছি। এই মেথডটা তোমাদেরকে শিখতে হবে। এই মেথডটা খুব সহজ, এবং এটা আরও অন্যান্য অঙ্কে যেখানে প্রবলেম থাকবে, বিভিন্ন প্রবলেম ভ্যারাইটিস রকমের থাকতে পারে, ইনফরমেশানের ওয়ান থাকতে পারে, তখন এই মেথডটা কাজ করবে। দেখো আমি একটা ছক করেছি। প্রথমে লিখেছি ইয়ার, তারপরে লিখেছি ব্যালেন্স অফ ক্যাশ প্রাইস অ্যাট দ্য বিগিনিং, এবং তারপরে লিখেছি টুয়ার্ডস প্রিন্সিপাল, টুয়ার্ডস ইন্টারেস্ট 5% পার অ্যানাম, ইনস্টলমেন্ট, তারপরে লিখেছি ব্যালেন্স অফ ক্যাশ প্রাইস অ্যাট দ্য এন্ড, আর নেক্সট লিখেছি রিমার্কস ইফ এনি। যদি রিমার্কস কিছু থাকে তাহলে আমরা লিখব। অঙ্কটার মধ্যে দেখো ধরে নিচ্ছি অঙ্কটা আমরা বছরের শুরুতে কেনা হয়েছে অ্যাসেটটার ক্যাশ প্রাইস হচ্ছে 29,800 টাকা। এই 29,800 টাকা আমরা শুরুতে কিনেছি। কিনতে যাওয়ার সাথে সাথেই আমরা ইনস্টলমেন্ট 8,000 টাকা দিয়ে দিয়েছি। ভালো করে বোঝো, আগের অঙ্কটাই করছি। এই 8,000 টাকার মধ্যে আমরা শুরুতেই 8,000 টাকা ইনস্টলমেন্টের প্রথম পার্ট যখনই মালটা কিনতে গেছি দিয়েছি। এই টাকাটার মধ্যে কোনো রকম ইন্টারেস্ট নেই। এই টাকাটা পুরোপুরি আমরা অ্যাসেটের জন্য দিয়েছি বা প্রিন্সিপালের জন্য দিয়েছি, এর মধ্যে কোনো রকম ইন্টারেস্ট নেই। অর্থাৎ এই টাকাটা ক্যাশ প্রাইস থেকে আমরা আসল বাবদ 8,000 টাকা দিয়েছি। এই যে 8,000 টাকা দিয়েছি ক্যাশ প্রাইস বাবদ, 8,000 টাকা দেওয়ার পর 1 বছরের পরে দেখা যাবে এর ব্যালেন্স পড়ে রয়েছে 21,800 টাকা। আমি এখানে নাম্বার দিয়ে দিয়েছি 1 2 3 4 5 6। তারপরে দেখো এখানে লিখেছি 5 নম্বর কলমটা বের করেছি, 3 নম্বর কলাম থেকে 4 নম্বর কলামটা বিয়োগ করে। 6 নম্বর কলামটা কি করে বের করেছি, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটা, মানে যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা বিয়োগ করে পেয়েছি। এই যে পেমেন্টটা করেছি 8,000 টাকা, এটা হচ্ছে আমাদের ডাউন পেমেন্ট বা ইনিশিয়াল পেমেন্ট।
বা শুধু পেমেন্ট বললেও লেখা যেতে পারে। এরপর 1 বছর মানে ফার্স্ট ইয়ারটা যখন শেষ হচ্ছে তখন আবার আমরা 8,000 টাকা দেব। কিন্তু 8,000 টাকা দেওয়ার আগে 1 বছর পরে এই 29,800 টাকার অ্যাসেটটার ভ্যালু কমে হয়ে গেছে 1 বছর পরে, ধরা যাক 31শে ডিসেম্বর হয়ে গেছে 21,800 টাকা। এই 21,800 টাকার মধ্যে 5% হারে ইন্টারেস্ট চার্জ করব এই টাকাটার উপরে। ভালো করে বুঝে নাও, এই টাকাটা যখনই আমি পেমেন্ট করতে যাচ্ছি তখন যা বাকি ছিল আমাদের অ্যাসেটের ভ্যালু তার উপরে আমরা ইন্টারেস্ট চার্জ করব। এর উপরে ইন্টারেস্ট হচ্ছে 1,090 টাকা। তাহলে 8,000 টাকার মধ্যে 1,090 টাকা যদি ইন্টারেস্ট থাকে, বাকি টাকা 6,910 টাকা সেটা আমরা আসলের জন্য দিয়েছি। এর মধ্যে 6,910 টাকা আসল যদি দিয়ে থাকে তাহলে আমার আসলের টাকা কতটা বাকি আছে? 14,800 টাকা। ভালো করে বোঝো, প্রত্যেকবারে আমরা যখনই পেমেন্ট করব ওই সময় যা ইন্টারেস্টটা রয়েছে, ইন্টারেস্টটা আমাদের ফার্স্ট টাইমে পেমেন্ট করতে হবে, মানে ইন্টারেস্টটা দিতে হবে। তারপরে যেটা ব্যালেন্স রয়েছে সেটা বলা যাবে আসলের জন্য আমরা দিচ্ছি। অর্থাৎ 1 বছর পরে আমাদের অ্যাসেটটার জন্য ভেন্ডার পাবে না 14,800 টাকা। এই 14,800 টাকা আমরা সেকেন্ড ইয়ারের শুরুতে লিখলাম 14,800 টাকা। ঠিক সেকেন্ড ইয়ারের শেষে আমরা 8,000 টাকা দেবো আর কি দোকানদারকে। যখনই দিতে যাব তখন দোকানদার আমাকে বলবেন যে 14,800 5% হারে ইন্টারেস্ট কত হচ্ছে আমাকে দেখতে হবে। ইন্টারেস্ট হচ্ছে 745 টাকা। 8,000 টাকার মধ্যে 745 টাকা ইন্টারেস্ট রয়েছে, তাহলে বাকি রইল কত টাকা? 7,255 টাকা। এটা হচ্ছে এই অ্যাসেটের ভ্যালু হিসাবে আমরা দিয়েছি। তাহলে সেকেন্ড ইয়ারের শেষে এর মধ্যে আমি এত টাকা অ্যাসেট ভ্যালু পেমেন্ট করে দিচ্ছি, ইন্টারেস্ট তো যা হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। তাহলে আমার অ্যাসেটের ভ্যালু আর কতটা বাকি রয়েছে সেটা আমাকে দেখতে হবে। সেটা হচ্ছে 7,635 টাকা। সেকেন্ড ইয়ারের শেষে অ্যাসেট বাবদ ভেন্ডার আমার কাছ থেকে পাবেন 7,635 টাকা। এই 7,635 টাকাটাই আমরা থার্ড ইয়ারের শুরুতে টেনে নিয়ে এলাম 7,635 টাকা। এরপর থার্ড ইয়ারের শেষে, এটা কিন্তু থার্ড ইয়ারের শুরু, থার্ড ইয়ারের শেষে আমরা আমাদের ইনস্টলমেন্ট যখন দিতে যাব, মানে 8,000 টাকা দিতে যাব, তখন দোকানদার বলবেন যে দেখা যাক এর মধ্যে কতটা ইন্টারেস্ট হচ্ছে। দেখা গেছে সেই ইন্টারেস্টটা হচ্ছে 365 টাকা। আমি ভুল জায়গায় লিখলাম 365 টাকা। তাহলে বাকি থাকছে কত? 7,635 টাকা। এইটার এটা যোগ করে 8,000 হয়েছে, সেই 8,000 টাকায় পেমেন্ট করে দিয়েছি। আমাদের দোকানদারের কাছে আর কিছু দেনা নেই। ভালো করে দেখো কিভাবে করলাম। যখন যা বাকি রয়েছে তখন তার উপরে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে ওই ইন্টারেস্ট এবং অ্যাসেটের ভ্যালু বাবদ ইনস্টলমেন্ট আমরা পেমেন্ট করে যাচ্ছি। এরপর যদি আমরা টোটাল করি, দেখো আমরা ফার্স্ট টাইমে অ্যাসেটের জন্য দিয়েছি ইনিশিয়ালি 8,000, তারপরে দিয়েছি 6,910, তারপরে দিয়েছি 7,250, তারপরে দিয়েছি 7,635। তাহলে টোটাল আমরা অ্যাসেটের জন্য পেমেন্ট করেছি 29,800 টাকা। এই 29,800 টাকাটাই হচ্ছে ক্যাশ ডাউন পেমেন্ট। ক্যাশ ডাউন পেমেন্ট মানে হচ্ছে ক্যাশ প্রাইস। আর আমরা টোটাল ইন্টারেস্ট কত দিয়েছি? দেখো 2,200 টাকা। টোটাল ইন্টারেস্ট দিয়েছি 2,200 টাকা। জিনিসটার দাম 29,800,
তার মধ্যে আমাদের ইন্টারেস্ট গুনতে হয়েছে 2200, আমরা টোটাল পেমেন্ট করেছি 32,000 টাকা। এই 32,000 টাকাটাকে আমরা বলি এইচপি প্রাইস। অর্থাৎ আমরা আজকের আলোচনাতে বা এই মুহূর্তের আলোচনাতে আমরা অনেকগুলো জিনিস জানতে পারলাম। আমরা ইন্টারেস্ট সমেত টোটাল যে পেমেন্টটা করি সেটাকে আমরা বলি এইচপি প্রাইস। যদি আমরা নগদ টাকা দিয়ে কিনি তাহলে তার যেটা দাম সেটাকে আমরা বলি ক্যাশ ডাউন পেমেন্ট। আর ইন্টারেস্ট টোটাল যেটা দিচ্ছি সেটাকে আমরা ক্যালকুলেশন করে করে লিখব। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অঙ্কে দেখা যাবে বিভিন্ন ফিগার হয়তো অফ থাকবে। আমাদের এই ছকটা যদি তোমাদের হাতে মনে থাকে তাহলে দেখবে অঙ্কটা তোমরা করতে পারবে। অঙ্কটার মধ্যে লক্ষণীয় বিষয় ভালো করে বুঝে দেখো, আমাদের লাস্ট পেমেন্ট হয়ে যাওয়ার পর আমাদের আর কোনো রকম পেমেন্ট বাকি থাকবে না। লাস্ট পেমেন্ট যেটা করছি সেটাই কিন্তু আমাদের এখানে ইন্টারেস্ট এবং অ্যাসেট মিলে থাকবে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, শুরুতে দুবার পেমেন্ট হচ্ছে, একটা ইনিশিয়ালি পেমেন্ট হচ্ছে আর একটা প্রথম বছরের শেষে পেমেন্ট হচ্ছে। ইনিশিয়াল পেমেন্টের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু শেষের পেমেন্টটার মধ্যে ইন্টারেস্ট আছে এবং এর প্রত্যেকটা পরবর্তী পেমেন্টের মধ্যে ইন্টারেস্টের এলিমেন্ট যুক্ত থাকবে। এই ছকটা তোমরা বোঝার চেষ্টা করবে। আমরা এখন হায়ার পারচেজের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট সম্পর্কে বলছি। পরীক্ষায় প্রশ্নপত্রে হায়ার পারচেজই আসুক আর ইনস্টলমেন্টই আসুক, আমি যে মেথডটা করছি সেই মেথডে তোমরা ট্রিটমেন্ট করবে। দুটো মেথডই এই একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে সলভ হয়ে যাবে। আমি যে মেথডে ট্রিটমেন্টগুলো করব এই মেথডটার নাম হচ্ছে ইন্টারেস্ট সাসপেন্স মেথড, INTEREST, ইন্টারেস্ট সাসপেন্স মেথড। এই ইন্টারেস্ট সাসপেন্স মেথডে যদি তোমরা ট্রিটমেন্ট করো বা শিখে যাও তাহলে তোমাদের হায়ার পারচেজ অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টলমেন্ট দুটো অঙ্কই তোমাদের একসাথে শেখা হয়ে যাবে। আর ঘটনা যা বলেছি সেম ঘটনা যখন যখন ঘটবে সেইভাবেই ঘটবে, সেইভাবেই আমরা রেকর্ডিংগুলো করব। তোমরা নিশ্চয়ই একটা কথা বুঝতে পেরেছো, অঙ্ক যাই আসুক না কেন এই অঙ্ক স্টার্ট করতে গেলে যেভাবে খুশি, তোমরা যত রকম টেকনিক জানো, যত রকম নিয়ম শিখেছো ছোটো থেকে, তোমাদেরকে প্রত্যেকটা পেমেন্টের মধ্যে কতটা ইন্টারেস্ট এলিমেন্ট আছে আর কতটা অ্যাসেট এলিমেন্ট আছে সেটা তোমাদেরকে সেগ্রিগেশন করে বার করতে হবে। অর্থাৎ যে ছকটা দেখালাম সেই ছকটা করে একেবারে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর তোমরা জার্নালগুলো করবে। ছকটা হাতের সামনে থাকলে অঙ্ক ঝড়ের বেগে হবে। আজকে আমি তোমাদেরকে তার জার্নালগুলো কী হয় সেগুলো দেখাবো। পরের দিনে আমি এর বিভিন্ন ধরনের লেজার খুলে দেখাবো। দেখবে চোখ বুজে ছকটা হাতে থাকলে 5 থেকে 7 মিনিটের মধ্যে অঙ্ক দাঁড়িয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে পরীক্ষা হলে। কীভাবে হবে সেটা বোঝার আগে মেকানিক্যাল ওয়েতে না শিখে আগে জার্নালটা আমরা শেখার চেষ্টা করি। সাসপেন্স মেথডের মেন টেকনিক হচ্ছে টোটাল ইন্টারেস্টটা কত সেটা তোমাকে জানতে হবে। সেই টোটাল ইন্টারেস্টটাকে আমরা ইন্টারেস্ট সাসপেন্স বলে নামকরণ করে থাকি এবং প্রতি বছরে যে ইন্টারেস্টটা পেয়েছি সেই ইন্টারেস্টটাকে আমরা ইন্টারেস্ট ফর দ্য ইয়ার বলি। সাসপেন্স থেকে সেই ইন্টারেস্ট অফ দ্য ইয়ার ধীরে ধীরে আমরা কমাবো এবং দেখা যাবে যখন আমাদের ফাইনাল পেমেন্ট হয়ে যাবে ইন্টারেস্ট সাসপেন্স পুরোপুরি জিরো হয়ে যাবে এবং প্রতি বছর যে ইন্টারেস্টটা আমরা ক্যালকুলেশন করছি বা লিখছি সেই ইন্টারেস্টটা আমরা পিএল অ্যাকাউন্টে চার্জ করব এবং বছরের শেষে ডেপ্রিসিয়েশনও মেশিনটার ক্যালকুলেশন করব, ডেপ্রিসিয়েশনও আমরা পিএল অ্যাকাউন্টে চার্জ করব, অঙ্ক খতম হয়ে যাবে। অঙ্ক খুব সোজা। দেখো প্রথমে আমরা যখন ইনিশিয়াল পেমেন্ট করেছি তাই লিখেছি অন ডেলিভারি, তখন আমরা যে পেমেন্টটা করছি সর্বপ্রথমে অ্যাসেট অ্যাকাউন্টকে তোমরা ডেবিট করবে। ASSETS অ্যাসেট অ্যাকাউন্টকে ডেবিট করবে। এই ফিগারটা হচ্ছে ক্যাশ ডাউন প্রাইস।
যেটা হবে সেটা এখানে লিখবে। নেক্সট টোটাল যে ইন্টারেস্টটা রয়েছে সেটাকে লিখবে ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করবে। এটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট। অ্যাসেটের টোটাল অ্যাসেটের ক্যাশ প্রাইস এবং টোটাল ইন্টারেস্টকে ডেবিট করবে। যে ফিগারটা হবে টু ভেন্ডার্স, তুমি ভেন্ডার্সও লিখতে পারো, হায়ার ভেন্ডার্সও লিখতে পারো। অর্থাৎ আমাদের এই ট্রিটমেন্টটার মানে হচ্ছে ভেন্ডার্সকে অ্যাসেটের জন্য এত টাকা এবং টোটাল ইন্টারেস্টের জন্য এত টাকা আমাদের দিতে হবে। এটা হলো বুকিং এন্ট্রি। এরপরে ভেন্ডারকে যখন আমরা পেমেন্ট করব, এগেনস্ট পেমেন্ট অন সেম ডে, একদম ইনিশিয়ালি আমরা যে পেমেন্টটা করব তার জন্য আমাদের একটা জার্নাল করতে হবে। জার্নাল তো খুব সোজা হয়ে গেল, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। প্রথমে ভেন্ডারকে কি দিতে হবে সেই ট্রিটমেন্টটা করলে, অ্যাসেটের জন্য এত টাকা, টোটাল ইন্টারেস্টের জন্য এত টাকা, ভেন্ডারকে টোটাল এত টাকা দিতে হবে। এবার যখন যা পেমেন্ট করবে একটাই জার্নাল, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক বা ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। দেখো আমি সেটাই লিখছি, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অথবা ক্যাশ, যা মন চায় সেটা দিয়ে তুমি স্টেটমেন্ট করবে। আশা করি দুটো এন্ট্রি তুমি বুঝতে পেরে গেছো। এই সব এন্ট্রিগুলোই কিন্তু ফার্স্ট ইয়ারের শুরুতে হলো। এরপর 3 নম্বর এন্ট্রি হচ্ছে ফার্স্ট ইয়ারের শেষে। ফার্স্ট ইয়ারের শেষে যখনই আমরা এন্ট্রি করতে যাব তখন ফার্স্ট ইয়ারের শেষে আমরা দেখব যে ইন্টারেস্টটা কত হয়েছে ওই 1 বছরের। সেই ইন্টারেস্টটা আমরা ইন্টারেস্ট সাসপেন্স থেকে মাইনাস করে দেব। দেখো ইন্টারেস্ট সাসপেন্স ডেবিট ব্যালেন্স আছে, ওখান থেকে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট মাইনাস হয়ে যাবে। অর্থাৎ জার্নালটা হবে ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট। সঙ্গে সঙ্গে সাসপেন্সের ক্রেডিট ব্যালেন্স কিছুটা, ডেবিট ব্যালেন্স কিছুটা কমে গেল। এই যে ইন্টারেস্টটা ডেবিট করলাম, এই ইন্টারেস্টটা আমরা বছরের শেষে পিএলএ চার্জ করব। পিএলএ চার্জ করব, শুধু ইন্টারেস্টটাকেই পিএলএ চার্জ করলে হবে না। 1 বছর আমরা অ্যাসেটটা ইউজ করে ফেলেছি, এই ইউজ করার জন্য আমাদের 1 বছর পরে এই অ্যাসেটটার জন্য আমাদের কিছু ডেপ্রিসিয়েশনও হয়ে যাবে। সেই ডেপ্রিসিয়েশনটা আমরা পরে ক্যালকুলেশন করব। তার আগে আমরা ইন্টারেস্ট 1 বছরের কত, ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট সাসপেন্স করে দিলাম। নেক্সট আমরা 4 নম্বর এন্ট্রি 1 বছরের শেষে যে পেমেন্টটা করলাম, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট করলাম টু ব্যাঙ্ক অর ক্যাশ। এটা হচ্ছে পেমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার। খুব ভালো করে বুঝে নাও। প্রথম এন্ট্রি হচ্ছে অ্যাসেট বুকিং এন্ট্রি, অ্যাসেটের টোটাল ভ্যালুকে ডেবিট করেছো, ইন্টারেস্টের টোটাল ভ্যালুকে সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে ডেবিট করেছো এবং ভেন্ডারকে ক্রেডিট করেছো। থার্ড এন্ট্রি হচ্ছে ইনিশিয়ালি ভেন্ডারকে যে পেমেন্ট করলে, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। এবং বছরের শেষে যখন তুমি আবার ইনস্টলমেন্ট পেমেন্ট করতে যাচ্ছ, ওই বছরে যতটা ইন্টারেস্ট হয়েছে ইন্টারেস্টকে ডেবিট করবে, ইন্টারেস্ট সাসপেন্সকে ক্রেডিট করবে। এটা করার পর সঙ্গে সঙ্গে ভেন্ডারকে যত টাকা তুমি ইনস্টলমেন্ট পেমেন্ট করছো, ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক করে দেবে। এরপরে 5 নম্বর এন্ট্রি আমরা করব ওই অ্যাসেটটার জন্য কতখানি আমাদের অ্যাসেটটার 5 নম্বর, আমি এই দিকটাই করে দিচ্ছি।
5 নম্বর এন্ট্রি হচ্ছে ডেপ্রিসিয়েশন, ফর ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে ডেবিট করবে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে ডেবিট করবে, টু অ্যাসেট করবে। যা ডেপ্রিসিয়েশনের রেট দেওয়া থাকবে, সে ডিমিনিশিং মেথডই হোক আর স্ট্রেট লাইন মেথডই হোক, অ্যানুইটি মেথডই হোক, যে মেথডই বলুক না কেন, সেই মেথড অনুযায়ী ডেপ্রিসিয়েশনের ফিগার তোমার যা বেরোবে, ডেপ্রিসিয়েশন ডেবিট করবে, অ্যাসেটকে ক্রেডিট করে দেবে। আমাদের 5টা এন্ট্রি হয়ে গেল। এবং লাস্ট এবং 6 নম্বর এন্ট্রি হচ্ছে আমরা এখানে যে ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, এটা রেভিনিউ অ্যাকাউন্ট, এবং যে ইন্টারেস্ট চার্জ করেছি এটা রেভিনিউ অ্যাকাউন্ট। এই দুটো রেভিনিউ অ্যাকাউন্ট পিএল অ্যাকাউন্টে চলে যাবে। তার জন্য লাস্ট জার্নাল P+L অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট টু ডেপ্রিসিয়েশন। দেখো অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। অর্থাৎ আমাদের অঙ্ক 1, 2, 3, 4, 5, 6, 6টা জার্নালের মধ্যে অঙ্ক শেষ হয়ে যাবে। এরপর যখন সেকেন্ড ইয়ার আসবে মানে শুধুমাত্র এই ট্রিটমেন্টটা বাদ থাকবে। এরপর থেকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, সেকেন্ড ইয়ারে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এই এন্ট্রিটা করবে। অর্থাৎ সেকেন্ড ইয়ারের যে ইন্টারেস্টকে ডেবিট করবে, সাসপেন্সে ক্রেডিট করবে। সেকেন্ড ইয়ারে যতটা ইনস্টলমেন্ট পেমেন্ট করছো ভেন্ডারকে ডেবিট করবে, ব্যাংক অথবা ক্যাশকে ক্রেডিট করবে। নেক্সট ডেপ্রিসিয়েশনকে ডেবিট করবে, অ্যাসেটকে ক্রেডিট করবে, ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্টকে পিএলে চার্জ করে দেবে। অর্থাৎ এর পরের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর রিপিট হবে। এ তো শুধু জার্নালের কথা বললাম। এই জার্নালগুলো তোমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কঠিন, কারণ মনে হচ্ছে সোজা, প্র্যাকটিক্যালি খুব সোজা। ভালো করে বুঝে তোমরা জার্নালগুলো করবে। পরের দিনে আমরা যখন এর রেসপেক্টিভ অ্যাসেটগুলো খুলব, সেখানে আমরা অ্যাসেট অ্যাকাউন্ট খুলব, সাসপেন্স অ্যাকাউন্ট খুলব, ভেন্ডার অ্যাকাউন্ট খুলব। এই 3টে অ্যাকাউন্ট খুলব। যদি প্রয়োজন হয় ইন্টারেস্ট খুলতে পারি, ইন্টারেস্ট সাসপেন্স খুলতে পারি, বা অন্য কিছু খুলতে পারি। মেনলি আমাদের কিন্তু অ্যাসেট, ইন্টারেস্ট, সাসপেন্স, ভেন্ডার এই কটা অ্যাকাউন্ট খুললে দেখা যাবে 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরো একটা অঙ্ক তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি ইন্টারেস্ট, সাসপেন্স, আমরা হায়ার পারচেজ সম্পর্কে, হায়ার পারচেজ এবং ইনস্টলমেন্টের অঙ্ক কিভাবে করবে, জিনিসটা কি সেটা তোমাদেরকে আমি সংক্ষেপে বুঝিয়ে বললাম। পরের দিন আমরা এর একটা অঙ্ক করব। দেখা যাক তোমরা কতখানি কি বুঝতে পেরেছো বা পারোনি। আমার মনে হয় তোমরা সহজে বুঝতে পারবে। এই চ্যাপ্টারটার মধ্যে 8 নম্বর আছে, বেশি কিছু ঘাটতে হবে না। আমরা 1-2 কি অঙ্ক করব, সেই অঙ্কের মধ্যেই তোমরা, আমার মনে হয় যে অঙ্কই পরীক্ষা হলে দিক না কেন, সেই অঙ্ক দুটো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষার সমস্ত অঙ্ক করে উঠতে পারবে। যাই হোক, পরের দিন আমি হায়ার পারচেজের একটা অঙ্ক করব। অঙ্কটা যাতে মিস না হয় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমাকে জানাও। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা আমার চ্যানেল ডেসক্রিপশান এবং ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে।